সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। ফাইনাল স্টাডিতে সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকের ক্লাসে আমরা জিকের একটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট বলতে পারো, যেটা প্রত্যেকটা এক্সামেই আমরা দেখতে পাই, রাষ্ট্রবিজ্ঞান থেকে প্রশ্ন। ওকে, তো আজকে রাষ্ট্রবিজ্ঞানের একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার বলতে পারো বা টপিক বলতে পারো, রাষ্ট্রপতি। ঠিক আছে, আমাদের কেন্দ্রীয় শাসন বিভাগ বা সেন্ট্রাল গভর্নমেন্ট, এই চ্যাপ্টারের একটা সাব টপিক ইম্পর্টেন্ট, যেটা মানে প্রত্যেকটা এক্সামে প্রায় প্রশ্ন থাকে। ঠিক আছে, সেটা হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল সবকিছু থেকে কিন্তু প্রশ্ন থাকে। তো আজকে আমরা এই ক্লাসে টোটালটা নিয়ে আলোচনা করব। রাষ্ট্রপতির পদমর্যাদা, ঠিক আছে, তার যোগ্যতা, তার বিভিন্ন রকম নিয়োগ পদ্ধতি, শপথ গ্রহণ, ঠিক আছে, পদচ্যুতি, তার যে কি কি তার ক্ষমতা তিনি ভোগ করতেন, সমস্ত কিছুই কিন্তু আলোচনা করবো। এবং শেষে কিন্তু আমরা বিগত বছরে এমসিকিউ কিন্তু রেখেছি। ওকে, তো ক্লাসটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে। ওকে, তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো, রাষ্ট্রপতি মানে হচ্ছে প্রেসিডেন্ট, যেটাকে আমরা ইংলিশে বলি প্রেসিডেন্ট। ওকে, আই হোপ এটা সকলেই জানো যে রাষ্ট্রপতি ইংলিশে কিন্তু প্রেসিডেন্ট বলা হয়। এবং বর্তমানে আমাদের রাষ্ট্রপতি কে রয়েছেন? বর্তমানে ভারতবর্ষের রাষ্ট্রপতি আছে, যে দেখো সাইডে আমি ছবিও দিয়ে দিয়েছি, দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, দ্রৌপদী মুর্মু কিন্তু বর্তমানে আমাদের রাষ্ট্রপতি পদে কিন্তু নিযুক্ত আছেন। ওকে, তাহলে দেখো, রাষ্ট্রপতি ভারতবর্ষের শাসনতান্ত্রিক প্রধান। আমরা সকলেই জানি যে ভারতের রাষ্ট্রপতি, ঠিক আছে, হলো ভারতের শাসনতান্ত্রিক প্রধান, মানে শাসনতান্ত্রিক দিক দিয়ে কিন্তু সবার প্রথমে বা প্রধান ভূমিকা কিন্তু তিনি পালন করেন। ওকে, এবং ভারতবর্ষ ভারতবর্ষ একটি কেমন দেশ? না, ভারতবর্ষ একটা হচ্ছে প্রজাতান্ত্রিক দেশ। ঠিক আছে, প্রজাতান্ত্রিক দেশ। এবং প্রজাতন্ত্রের বৈশিষ্ট্য হলো দেশের শাসনতান্ত্রিক প্রধান সাধারণ জনগণের দ্বারা কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু তোমার নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হন। অবশ্যই একটা প্রজাতান্ত্রিক যেখানে দেশ, সেখানের যে রাজা, মানে সেখানে যে প্রধান, রাজা বলা ভুল হবে, ঠিক আছে, সেখানকার যে মুখ্য, ঠিক আছে, সে তো প্রজা প্রজা বা জনগণের দ্বারাই তো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তোমার নির্বাচিত হয়, তাই না? তো আমাদের যে রাষ্ট্রপতি কিন্তু আমাদের যে জনগণের দ্বারা প্রত্যক্ষ এবং পরোক্ষ, এই প্রত্যক্ষ পরোক্ষ বলার কারণ আছে। ঠিক আছে, এটা আমরা আস্তে আস্তে জানছি। মানে এটা একটা প্রত্যক্ষ এবং পরোক্ষ বা দুইভাবে কিন্তু নির্বাচন করা হয়। ঠিক আছে, তো ভারতের রাষ্ট্রপতি একটা নির্দিষ্ট টার্ম রয়েছে, 5 বছর কিন্তু তার সময়সীমা রয়েছে। 5 বছরের পর আবার কিন্তু নতুনভাবে তাকে ইলেকশনে কিন্তু পার্টিসিপেট করতে হয়, আবার কিন্তু ভোট হয়। ঠিক আছে, আবার কিন্তু তিনি চাইলে আবার নতুনভাবে কিন্তু রাষ্ট্রপতি পদে নিযুক্ত হতে পারেন। ঠিক আছে, তো রাষ্ট্রপতি পদের সময়সীমা হচ্ছে 5 ইয়ার্স, এটা কিন্তু মনে রাখবে। আর যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু অবশ্যই মার্ক করে দেবো, অবশ্যই তোমরা লিখে নিও। ঠিক আছে, নেক্সট দেখো, রাষ্ট্রপতি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা এবং শর্তাদি। অবশ্যই রাষ্ট্রপতি পদ মানে রাষ্ট্রপতি হতে গেলে তোমার তো যোগ্যতা লাগবে, তাই না? যেমন প্রত্যেকটা এক্সামের আমরা কোয়ালিফিকেশন দেখি, যে গ্র্যাজুয়েশন পাস করতে হবে বা বিভিন্ন রকম কোয়ালিফিকেশন থাকে। তো রাষ্ট্রপতি হওয়ার জন্য কিন্তু কোয়ালিফিকেশন কিন্তু রয়েছে। তো কি কোয়ালিফিকেশন সেটা দেখো, ভারতের নাগরিক হতে হবে, অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, অন্তত 35 বছর বয়স হতে হবে। তাহলে 35 বছর কিন্তু অবশ্যই হওয়া লাগবে। যেমন আমাদের চাকরির পরীক্ষার কি 18 বছর বা 21 বছর বয়সের প্রয়োজন হয়, সেরকম কিন্তু রাষ্ট্রপতি পদের জন্য কিন্তু মিনিমাম 35 বছর বয়স কিন্তু লাগবে। ঠিক আছে, 35-এর কম হলে কিন্তু তুমি রাষ্ট্রপতি পদের জন্য কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। নেক্সট দেখো, লোকসভার সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে। অবশ্যই লোকসভার সদস্য, ঠিক আছে, হওয়ার তোমার যোগ্যতা কিন্তু থাকতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, কোনো লাভজনক পদে অধিষ্ঠিত না থাকা, মানে কোনো রকম ধরে নাও এই কোনো রকম কোনো সরকারি বা বেসরকারি কোনো কাজে যেখানে লাভজনক পদে, ঠিক আছে, এক্সট্রা ইনকামের কোনো সোর্স যেন তিনি নিযুক্ত না থাকেন। ঠিক আছে, পার্লামেন্ট বা কোনো রাজ্য আইনসভার সদস্য না থাকা। অবশ্যই যদি তিনি পার্লামেন্ট বা রাজ্যসভার আইনসভার যদি সদস্য হন, তাহলে তাকে কি করতে হবে? সদস্য মানে সেই পদটা কিন্তু তাকে রিজাইন করে কিন্তু রাষ্ট্রপতি পদে যুক্ত হতে হবে। ঠিক আছে, তো বোঝা গেল। তাহলে তিনি কিন্তু পার্লামেন্টের কোন রাজ্য আইনসভার, অর্থাৎ উচ্চকক্ষ, নিম্নকক্ষ, অর্থাৎ লোকসভা, রাজ্যসভা কোনো কক্ষের কিন্তু সদস্য হতে পারবে না। কিন্তু তাকে লোকসভা সদস্য হওয়ার যোগ্যতা, তার যে বেসিক যে কোয়ালিফিকেশন, সেটা অবশ্যই কিন্তু থাকতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো, 15,000 টাকা জামানত হিসেবে কিন্তু জমা দিতে হবে। এবার দেখো, এবার এটা একটা হাস্যকর জিনিস। ঠিক আছে, যে মানে এই যে রাষ্ট্রপতি হওয়ার জন্য যেমন আমরা ফর্ম ফিল আপ করি না, সেরকম কিন্তু রাষ্ট্রপতি পদের জন্য অ্যাপ্লাই করার জন্য কিন্তু 15,000 টাকা কিন্তু আরবিআই কে, ঠিক আছে, আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, আরবিআই কে তোমার দেয়া হয়। ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমাদের এখানে মেম্বারের জন্য কত লাখ লাখ টাকা খরচ করতে হয়, তাহলে সেখানে দেখো দেখো মাত্র 15,000 টাকা কিন্তু তারা অ্যাপ্লাই করার সুযোগ কিন্তু পাচ্ছে। ঠিক আছে, এবং নেক্সট হচ্ছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু মনে রাখতে হবে, মনোনয়ন পত্র 50 জন নির্বাচকের দ্বারা প্রস্তাবিত হবে এবং অপর 50 জন নির্বাচকের দ্বারা সমর্পিত হবে। তাহলে এই যে মনোনয়ন যে পত্র জমা দেবে, ঠিক আছে, যিনি রাষ্ট্রপতি পদে অ্যাপ্লাই করতে চান, ঠিক আছে, ভোটে অংশগ্রহণ নিতে চান,
তাহলে 50 জন কিন্তু নির্বাচকের দ্বারা তাকে কিন্তু মানে প্রস্তাবিত হতে হবে, প্রপোজাল কিন্তু 50 জনের থাকতে হবে এবং 50 জন সেই যে প্রপোজালটাকে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, সমর্পিত করতে হবে, যে না সমর্থন করলাম। তাহলে টোটাল 100 জনের কিন্তু প্রস্তাব এবং তোমার সমর্পণ কিন্তু এখানে প্রয়োজন, ঠিক আছে। তারপরেই তিনি কিন্তু রাষ্ট্রপতি পদের জন্য তিনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে, মানে সেই ভোটের জন্য তিনি অংশগ্রহণ নিতে পারবেন। তাছাড়া যেই সেই বলবে যে আমি রাষ্ট্রপতি হব, তাই না, এই জন্য কিন্তু এটা রাখা হয়েছে। তাহলে বোঝা গেল যে রাষ্ট্রপতি পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতাগুলি কি কি। আই হোপ ক্লিয়ার। তো প্রত্যেকটা লাইন থেকে কিন্তু প্রশ্ন আসে, প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট দেখো রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং সাইডে কিন্তু ধারাগুলো লেখা আছে, তোমরা একটু যদি একটু যদি দেখো তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে। দেখো 54 থেকে 55 নম্বর ধারায় কিন্তু এই যে রাষ্ট্রপতি নির্বাচনের কথাটা মানে এগুলো কিন্তু ডিটেলসে কিন্তু লেখা আছে। তোমরা যদি ইন্ডিয়ান যে সংবিধান কনস্টিটিউশন যদি তোমরা পড়ো তাহলে কিন্তু এগুলো দেখতে পারবে, ঠিক আছে। এবং আমাদের ভারতের সংবিধান হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান, যেটার ড্রাফট বা খসড়া তৈরি করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এটা কিন্তু পরীক্ষায় আসে। ওকে, নেক্সট চলো রাষ্ট্রপতি নির্বাচন। রাষ্ট্রপতি কিভাবে নির্বাচন হয় আমরা তো জানলাম যে রাষ্ট্রপতির কোয়ালিফিকেশন কি, যোগ্যতা কি লাগবে। এবার রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিটা কি সেটাও জানতে হবে, তাই না। তাহলে এই ধারাটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট দেখো ভারতের রাষ্ট্রপতি জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হন। তাহলে দেখো প্রত্যক্ষভাবে কিন্তু না, পরোক্ষভাবে। তার কারণ কি আমরা বিভিন্ন রকম ভাবে ভোট দিই, তাই না। সেই হিসেবে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন রকম মেম্বার নির্বাচিত হয়, সেখান থেকে আবার তোমার এমএলএ, তাই না, এমএলএ, তারপর হচ্ছে তোমার এমপি, এরা নির্বাচিত হয় এবং এরাই এমএলএ এমপি, ঠিক আছে, বিধায়ক বা মেম্বার অফ পার্লামেন্ট, এরাই কিন্তু আবার যখন রাষ্ট্রপতি মানে নিয়োগের যখন ভোট হয় তখন কিন্তু এই যে তারাই কিন্তু আমাদের হয়ে পরোক্ষভাবে কিন্তু তারা কিন্তু ভোট দিয়ে থাকে। তার কারণ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী গঠনের জন্য এত টাকা খরচ করা হয়, প্রচুর সময় লাগে। এবার সেখানে যদি রাষ্ট্রপতি হওয়ার জন্য আবার যদি সেম ভাবে ভোটিং করা হয় প্রসিডিওর, তাহলে অনেক সময় লাগবে এবং প্রচুর টাকা কিন্তু খরচ হবে। এই জন্য কিন্তু এটা করা হয়েছে যে আমরা যাদেরকে চুজ করছি, আমরা যাদেরকে মন্ত্রী হিসেবে পাঠাচ্ছি, তারা কিন্তু সেটা চুজ করছে রাষ্ট্রপতির এই যে নির্বাচনে, তারা কিন্তু অংশগ্রহণ করছে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এমএলএ এমপিরাই কিন্তু মানে লোকসভা এবং বিধানসভার কিন্তু এমএলএ এমপিরাই কিন্তু এই যে রাষ্ট্রপতি নির্বাচনে কিন্তু অংশগ্রহণ করে। ওকে, রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন কেন্দ্রীয় এবং রাজ্য আইনসভার সকল নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত একটি ইলেকট্রাল কলেজ। এই কলেজ সেই কলেজ না যেই কলেজে তোমরা পড়ো, ঠিক আছে। এটা একটা ইলেকট্রাল কলেজ গঠিত হয় যেখানে তোমার কেন্দ্রীয় এবং রাজ্য আইনসভার সকল নির্বাচিত যারা ইলেক্টেড, ঠিক আছে, ইলেক্টেড মানে কি যাদেরকে আমরা সাধারণ মানুষ নির্বাচন করেছি, তাই না। তাহলে ইলেক্টেড মেম্বাররা কিন্তু তোমার রাষ্ট্রপতি নির্বাচন করেন। ওকে, নেক্সট দেখো ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কি না, এটা এক কথায় মনে রেখে দেবে, ঠিক আছে, পরীক্ষা আসে। একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচন হন। ইংলিশটা দেখো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, ঠিক আছে, যেটাকে বলা হয় PRSTV, ঠিক আছে, এটা লিখে নিও, PRSTV সংক্ষেপে কিন্তু বলা হয় এই যে নির্বাচনের এই যে পদ্ধতিটা। তো এটা কি একটু আমরা আস্তে আস্তে মানে টোটালটাই জানবো। একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্ব মানে কি একটু বলে দিই, ঠিক আছে, যে তোমার যারা ভোট দেয় তারা কিন্তু একক, ঠিক আছে, তারা কিন্তু এককভাবেই কিন্তু তারা কিন্তু ভোট দিতে পারে নিজের পছন্দ মতো। কিন্তু যারা এমএলএ এমপিরা তারা কিন্তু নিজের পছন্দ মতো কিন্তু বিভিন্ন রকম ভাবে কিন্তু তারা যারা রাষ্ট্রপতি পদের জন্য অ্যাপ্লাই করেছে তাদের কিন্তু চুজ করতে পারে। মানে অপশন দেওয়া হয় যে আমার এ পছন্দ, ধরুন আমি সামথিং কোনো একটা ধরো ABC কে রাখলাম, ঠিক আছে, ঠিক আছে। এবার বি বা সেকেন্ড আমি এরকম করে না লিখে আমি একটু সহজেই লিখে দিই, খুব সহজে মনে হবে। ধরো 1 নম্বরে আমি A কে চাই, ঠিক আছে, 2 নম্বরে আমি B কে চাই, ঠিক আছে, 3 নম্বরে আমি C কে চাই। এরকম ভাবে কিন্তু তোমার মানে আমরা মানে যারা এমএলএ এমপিরা তারা কিন্তু ভোট দিতে পারে, ঠিক আছে। তো একক হস্তান্তর যোগ্যটা আমি একটু মানে পরে বুঝিয়ে দিচ্ছি, যখন আমি মানে এটা টোটালটাই করাবো তখন কিন্তু আরামসে বুঝতে পারবো। ওকে, নেক্সট দেখো রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন ও গণনার দায়িত্ব ভারতের নির্বাচন কমিশনার, অবশ্যই ভারতের যে ইলেকশন কমিশনার সেটা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন এবং গণনার দায়িত্ব কিন্তু তাদের। ওকে, রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত যে কোনো ডিসপুটের ক্ষেত্রে মানে যেরকম মানে প্রবলেমের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের মতামত চূড়ান্ত বলে বিবেচিত হয়। যদি রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যদি কোনো রকম ডিসপুট, কোনো রকম প্রবলেম সৃষ্টি হয়, তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু তার যে মতামত চূড়ান্তভাবে কিন্তু বিবেচিত কিন্তু হয়। ওকে, নেক্সট দেখো রাষ্ট্রপতি শপথ পাঠ, সেটা হচ্ছে তোমার কত নম্বর ধারায় লেখা আছে না 60 নম্বর ধারায় কিন্তু লেখা আছে, ঠিক আছে, 60 নম্বর ধারায় কিন্তু লেখা আছে। তো রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি, ঠিক আছে, এই লাইনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো থেকেই বারবার প্রশ্ন আসে। এবং
বেশি কিন্তু ডেসক্রিপটিভ রাখিনি, মানে একদম বিশাল ইতিহাসের মতো। যেগুলো আছে সেগুলো ধরনের ইম্পর্টেন্ট এবং এগুলো থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করানো হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি আছেন তিনি কিন্তু তাকে শপথ বাক্য বা ওথ যেটাকে আমরা বলি, ঠিক আছে, ওথ কিন্তু পাঠ করা, ঠিক আছে। এবং তার অনুপস্থিতিতে যদি তিনি না থাকেন কোনো কারণে, ধরে নাও তিনি অনুপস্থিত প্রধান বিচারপতি সিজিআই, ঠিক আছে, তার অনুপস্থিতিতে সুপ্রিম কোর্টের যে সিনিয়র মোস্ট জাজমেন্ট যিনি যার বয়স বেশি, যার অভিজ্ঞতা সবচেয়ে বেশি, তিনি কিন্তু তার অনুপস্থিতিতে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন। এটা অনেক সময় পরীক্ষা আসে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যদি কোনো কারণে অনুপস্থিত থাকেন, অ্যাবসেন্ট থাকেন, তাহলে কে করান? তাহলে সুপ্রিম কোর্টের মোস্ট সিনিয়র যে জাজ থাকবে তিনি করান। ওকে, রাষ্ট্রপতিকে ঈশ্বরের নামে বা সত্যনিষ্ঠার এই মর্মে শপথ নিতে হয় যে তিনি সত্যনিষ্ঠার সাথে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন, সংবিধান ও আইন সংরক্ষণের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন, ভারতবর্ষের সেবা এবং মঙ্গলের জন্য নিজেকে নিযুক্ত রাখবেন। অবশ্যই একটা ভারতবর্ষের একটা বড় পদ, ঠিক আছে, যেটাকে ঠিক আছে, যেটা হচ্ছে তোমার সাংবিধানিক প্রধান বলা হয় রাষ্ট্রপতিকে, ঠিক আছে, ডি জুরে, যেটাকে আমরা ল্যাতিন শব্দে বলতে পারি, ঠিক আছে, সাংবিধানিক প্রধান। তো অবশ্যই আমাদের দেশের প্রত্যেকটা ভারতবাসীর সেবা মঙ্গলের জন্য কিন্তু তাকে অবশ্যই মানে ভাবতে হবে, অবশ্যই তাকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেটা সত্যনিষ্ঠার মাধ্যমে কিন্তু দায়িত্বটা পালন করতে হবে। ওকে, দেখো সাইডে বিভিন্ন আমি ছবি দিয়েছি, এটাই হচ্ছে দ্রৌপদী মুর্মুর ছবি এবং সাইডে তিনি ওনাকে তো সকলে চেনো, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক আছে। এবং সাইডে দেখো একটা ছবি আছে, এটা হচ্ছে আমাদের ভারতের ইন্ডিয়ান পার্লামেন্টের যে হাউস, ঠিক আছে। এবং অনেক সময় প্রশ্ন আসে যে আগে কিন্তু গোল ছিল, ঠিক আছে, যে পার্লামেন্টের আকৃতিটা বৃত্তাকার ছিল এবং এখন কিন্তু এরকম ত্রিভুজাকার কিন্তু রয়েছে। ওকে, অনেক সময় প্রশ্ন আসে যে তোমার রাষ্ট্রপতির বা ভারতের রাষ্ট্রপতির বাসভবনটির নাম কি, ঠিক আছে, তো সঠিক হতে হবে রাইসিনা হিলস। এটা লিখে নাও, ঠিক আছে, রাইসিনা হিলস, ঠিক আছে। ভারতের মানে রাষ্ট্রপতির ভবন যেখানে রাষ্ট্রপতি থাকেন সেটার নাম হচ্ছে রাইসিনা হিলস, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষা আসে, বোঝা গেল। নেক্সট চলো, নেক্সট দেখো তার কার্যকাল এবং মেয়াদ এবং বেতন সম্পর্কে আমরা একটু আলোচনা করি। তাহলে কার্যকাল আমরা প্রথমেই বললাম যে রাষ্ট্রপতি পদে আসীন হওয়ার দিন থেকে 5 বছর পর্যন্ত তার কিন্তু সময়সীমা। তাহলে তিনি কিন্তু 5 বছর রাষ্ট্রপতি পদে কিন্তু নিযুক্ত থাকছেন, ঠিক আছে। একবার নির্বাচিত হওয়ার পর 5 বছর তিনি কিন্তু ভ্যালিডিটি কিন্তু পাচ্ছেন রাষ্ট্রপতি পদ পরিচালনা করার জন্য। ওকে, কার্যকালের মেয়াদ পূর্ণ হওয়ার আগে রাষ্ট্রপতি যদি স্বেচ্ছায় পদত্যাগ করতে পারেন, অবশ্যই নিজের স্বেচ্ছায় তিনি রিজাইন করতে পারেন। পদত্যাগ পত্র প্রেরণ করতে হবে কার কাছে? উপরাষ্ট্রপতির কাছে। এগুলো প্রশ্ন আসে, বারবার বলছি, এগুলো থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। পদত্যাগ পত্র কার কাছে প্রেরণ করতে হবে? তাহলে উপরাষ্ট্রপতির কাছে কিন্তু প্রেরণ করতে হবে। তিনি যদি কোনো কারণে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করতে চান, তাহলে সেই যে পদত্যাগ যে পত্রটা সেটা প্রেরণ করতে হবে উপরাষ্ট্রপতির কাছে। ওকে, অথবা সংসদ কর্তৃক অভিশংসার মাধ্যমে তাকে কিন্তু পদচ্যুত করতে হবে বা করা যায়। ওকে, নেক্সট দেখো, বিদায়ী রাষ্ট্রপতি ইচ্ছা করলে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে পারেন। তাহলে বিদায়ী রাষ্ট্রপতি মানে কি? যিনি ধরে নাও যার এই যে কার্যকাল শেষ হয়েছে, ঠিক আছে, ধরে নাও দ্রৌপদী মুর্মু কার্যকাল শেষ হচ্ছে, তাই না, এটা নির্দিষ্ট সময় পর্যন্ত তিনি থাকবেন। এরপর কিন্তু তিনি আবার এগেন, ঠিক আছে, কিন্তু তিনি আবার রাষ্ট্রপতির জন্য কিন্তু পদের জন্য কিন্তু আবার অ্যাপ্লাই করতে কিন্তু পারেন। তাহলে একাধিকবার রাষ্ট্রপতি হওয়ার কিন্তু আমাদের কথা কিন্তু বলা হয় আমাদের ভারতের সংবিধানে। একজন মানুষ একাধিকবার কিন্তু তিনি অ্যাপ্লাই করতে পারেন এবং রাষ্ট্রপতি পদে কিন্তু বহাল থাকতে পারেন যদি তিনি নির্বাচিত হন। তাহলে কিন্তু ইউএসএ বা আমেরিকা যুক্তরাষ্ট্রে কিন্তু 2 বার হওয়ার কিন্তু মানে তাদের সংবিধানে কিন্তু লেখা আছে, ঠিক আছে, মানে 2 বারের বেশি কিন্তু হওয়া যাবে না, ঠিক আছে। 2 বার মানে হচ্ছে 10 বছর, এরপর কিন্তু আর কেউ কিন্তু অ্যাপ্লাই করতে পারে না। কিন্তু আমাদের এখানে কোনো রকম বাধ্যবাধকতা নেই, তিনি অনেকবারই মানে একাধিকবার তিনি অ্যাপ্লাই করতে পারেন যদি তিনি সিলেক্টেড বা নির্বাচিত হন। ওকে, তো সেটা কোন ধারায় লেখা আছে দেখো, 57 নম্বর ধারায়। এই ধারাগুলো কিন্তু মনে রাখবে, ধারা থেকে প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে। সর্বাধিক কতবার রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত হতে পারেন সে বিষয়ে কোনো ঊর্ধ্ব সময়সীমার উল্লেখ নেই। তার মানে একাধিকবার আমরা ধরে নেব, ঠিক আছে, কোনো সেই বিষয়ে কোনো কথা বলা নেই যে কতবার হতে পারে, যে 2 বার 3 বার 5 বার। যেমন ইউএস এর যে পার্লামেন্ট আমেরিকা যুক্তরাষ্ট্র, সেখানে 2 বার কথা বলা আছে, ঠিক আছে। নেক্সট দেখো, আজ পর্যন্ত মাত্র একজন ভারতীয় রাষ্ট্রপতি পরপর 2 বার বা 2টো টার্ম রাষ্ট্রপতি পদে অলঙ্কৃত করেছিলেন, তার নাম হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তাহলে এই রাজেন্দ্র প্রসাদ হচ্ছে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি। পরীক্ষা আসে, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম কি? সঠিক উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং তিনি প্রথম ভারতীয় রাষ্ট্রপতি যিনি পরপর 2 বার তিনি কিন্তু রাষ্ট্রপতি পদে কিন্তু অলঙ্কৃত করেছিলেন, ঠিক আছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ইউপিএসসিতে আমাদের ডাব্লিউবিসিএস অনেকবার প্রশ্নটা আমরা দেখেছি। ওকে, নেক্সট দেখো, বর্তমানে রাষ্ট্রপতির মাসিক বেতন কত? মাসিক বেতন, তাকে মাসিক বেতন দেওয়া হচ্ছে 1.5 লক্ষ টাকা এবং অবসরকালীন ভাতা,
ঠিক আছে, 5 তারিখ 9 লক্ষ হচ্ছে তোমার 9 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে রাষ্ট্রপতির মাসিক ভাতা কত, সেটা হচ্ছে তোমার 1.5 লক্ষ টাকা। বোঝা গেল? ওকে, এবার চলো আমরা পরের পার্টে চলে আসি। ঠিক আছে, ওয়েট, এই জায়গাটা একটু ভুল লেখা আছে। ঠিক আছে, আমার একটু ওর জন্য খটকা লাগলো। এই যে 1.5 লক্ষ টাকা, এটা কিন্তু হবে না। ঠিক আছে, এই পার্টটা তোমরা একটু বাদ রাখো। ঠিক আছে, এটা আপডেট হয়েছে 2018 সালের 1 ফেব্রুয়ারি অনুযায়ী। ঠিক আছে, আপডেট হয়েছে, সেটা হচ্ছে 5 লক্ষ টাকা 59। ঠিক আছে, আর্টিকেল কিন্তু লেখা আছে, 59 নাম্বার আর্টিকেল কিন্তু লেখা আছে, যেটা তোমার হচ্ছে 5 লক্ষ টাকা। বোঝা গেল? তাহলে বর্তমানে ভারতের রাষ্ট্রপতি কত টাকা করে পান, মানে বেতন পান, সেটা হচ্ছে তোমার 5 লক্ষ টাকা করে। ঠিক আছে, বোঝা গেল? এটা কিন্তু তোমরা বাদ দেবে, আমি নোটসে কিন্তু এটা আপডেট করে দেবো। এটা 1.5 লক্ষ টাকা হবে না, হবে 5 লক্ষ টাকা। অথবা হয়তো টাইপিং মিস্টেক হয়তো কোনো কারণে হয়ে গেছে। ঠিক আছে, এখানে এক চলে এসছে হয়তো। ওকে, তো আমি এটা ক্লাসে করে দিলাম, তোমরা একটু দেখে নিও। ওকে, নেক্সট দেখো, রাষ্ট্রপতির পদচ্যুতি। রাষ্ট্রপতির পদচ্যুতি কিভাবে হয় সেটা আমরা নিয়ে আলোচনা করি। রাষ্ট্রপতি সংবিধান বিরোধী কাজ করেছেন, এমন যদি কোনো কাজ করে থাকেন যে সংবিধানের বিরোধিতা তিনি করেছেন, এমন কোনো স্টেপ নিয়েছেন, কোনো কাজ করেছেন যেটা সংবিধানের বিরুদ্ধে, কেবলমাত্র এই অভিযোগে কিন্তু রাষ্ট্রপতিকে বরখাস্ত বা ইমপিচ করা যেতে পারে। ইমপিচ, ঠিক আছে, যেটাকে পদ্ধতিকে বলা হয় কি, ইমপিচমেন্ট। ওকে, বোঝা গেল? তাহলে রাষ্ট্রপতির পদচ্যুতিকে বলা হয় ইমপিচমেন্ট। ওকে, মনে রাখবে। ওকে, রাষ্ট্রপতির যে পদচ্যুতি, এটা কিন্তু রিমুভাল বলা হয় না। ঠিক আছে, যেহেতু আমাদের ভারতের একদম কি বলবো, বা একদম প্রধান যে শাসক রাষ্ট্রপতি, সেহেতু তার যে পদচ্যুতি, সেটাকে কিন্তু রিমুভাল প্রসেস বলা হয় না বাকি সমস্ত ক্ষেত্রে। ঠিক আছে, তুমি সুপ্রিম কোর্ট বলো বা বিভিন্ন রকম, তাদের পদচ্যুতিকে রিমুভাল বলা হয়, কিন্তু আমাদের রাষ্ট্রপতির পদচ্যুতিকে কিন্তু ইমপিচমেন্ট বলা হয়। ওকে, কেবলমাত্র এই অভিযোগে রাষ্ট্রপতিকে বরখাস্ত করা হয় বা ইমপিচ করা হয়। ইমপিচের প্রস্তাবটি উপস্থাপিত হতে পারে লোকসভা, রাজ্যসভা যে কোনো একটিতে। রাষ্ট্রপতিকে ইমপিচমেন্টের প্রস্তাব আইনসভার কোনো একটি কক্ষে উত্থাপন করতে গেলে প্রস্তাবটির সপক্ষে সংশ্লিষ্ট কক্ষে ন্যূনতম 25% সংসদের স্বাক্ষর কিন্তু প্রয়োজন। ঠিক আছে, বোঝা গেল? তাহলে 25% মানে হচ্ছে তোমার 1/4, মানে 4 ভাগের 1 ভাগ কিন্তু তার স্বাক্ষর কিন্তু দিতে হবে। এবং উত্থাপনের 14 দিন পূর্বে রাষ্ট্রপতিকে নোটিশ দিতে হবে যে আপনার বিরুদ্ধে আমি ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে আসি। 14 দিন আগে কিন্তু রাষ্ট্রপতি ভবনে তাকে কিন্তু এই যে নোটিশটা কিন্তু দিতে হবে ইমপিচমেন্ট প্রস্তাবটি নিয়ে আসার আগে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে 1/4 কিন্তু তোমার সদস্য কর্তৃক স্বাক্ষরতে কিন্তু হতে হবে, তাহলেই কিন্তু এই যে তোমার প্রস্তাবটি কিন্তু গ্রহণযোগ্য হবে। ওকে, তাহলে শুধুমাত্র সংবিধান ভঙ্গের অপরাধে কিন্তু রাষ্ট্রপতিকে অপসারণ করা সম্ভব, যেটা হচ্ছে তোমার 61 নম্বর ধারায়। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, এটা একদম মনে রাখতেই হবে। 61 নম্বর ধারায় কিন্তু এটা বলা আছে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আর একটা মনে রাখবে, পার্লামেন্টের যে কোনো কক্ষেই কিন্তু, মানে লোকসভা, রাজ্যসভা যে কোনো কক্ষে কিন্তু ইমপিচমেন্টের প্রস্তাব কিন্তু উত্থাপিত কিন্তু করা হতে পারে। ঠিক আছে, যে কোনো কক্ষে কিন্তু তারা কিন্তু উত্থাপিত করতে পারে। ওকে, এবং এই প্রস্তাবটি সেই কক্ষের মোট সদস্যের যদি 2/3 ভোটে যদি গৃহীত হয়, সেটির অপর কক্ষের অনুসন্ধানের জন্য প্রেরণ করা হয়, এবং সেই কক্ষেও প্রস্তাবটি যদি 2/3 ভোটে যদি সংগৃহীত হয় বা গৃহীত হয়, তাহলে রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়। তাহলে প্রস্তাবটি দেওয়ার জন্য 1/4 তোমার স্বাক্ষর হতে হবে, এবং সেটি যখন লোকসভায় যায় তখন সেখানে কিন্তু তোমার 2/3 কিন্তু লাগবে। যা মানে মেম্বার্স যারা রয়েছে পার্লামেন্টের, তাদের মধ্যে 2/3 মানে 3 ভাগের 2 ভাগ কিন্তু যদি তারা রাজি হন, তাহলে কিন্তু রাষ্ট্রপতিকে অপসারণ করা হয় বা রিমুভ করা হয়। ঠিক আছে, নেক্সট দেখো। এখানে তো লেখা আছে। ঠিক আছে, ইমপিচমেন্টের প্রস্তাব উত্থাপনের 14 দিন আগে এই বিষয়ে নোটিশ দিতে হয়। এই প্রস্তাবটি যদি সংসদের উচ্চ এবং নিম্ন কক্ষের 2/3 সংসদ দ্বারা সমর্পিত হয়, তাহলে রাষ্ট্রপতি বরখাস্ত হবেন। যেটা আমি বললাম সেটাই লেখা আছে। ঠিক আছে, বিধানসভার সদস্যরা রাষ্ট্রপতির নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন, কিন্তু রাষ্ট্রপতি ইমপিচমেন্টের বিষয়টি এদের এখতিয়ার বহির্ভূত। ওকে, তাহলে বিধানসভার যারা সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করেন, বোঝা গেল? কিন্তু রাষ্ট্রপতি ইমপিচমেন্টের বিষয়টি এদের এখতিয়ার কিন্তু বহির্ভূত হয়। তাহলে বিধানসভার যারা সদস্য রয়েছে, ঠিক আছে, এমএলএ সাধারণত যদি বলি, তাহলে তারা কিন্তু রাষ্ট্রপতির তোমার পদচ্যুতি বা ইমপিচমেন্টে কিন্তু তারা অংশগ্রহণ করতে পারেন না, কিন্তু তাদের রাষ্ট্রপতি নির্বাচন করার সময় তারা কিন্তু অংশগ্রহণ করতে পারেন। তাহলে রিমুভালের ক্ষেত্রে কিন্তু বিধানসভার সদস্যরা বা এমএলএরা কিন্তু কোনো রকম ভাবে অংশগ্রহণ করতে পারেন না, এটা মনে রাখবে। নেক্সট দেখো, সংসদের মনোনীত সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারে না। তাহলে সংসদে যারা মনোনীত, যাদেরকে মনোনয়ন করা হয়েছে, ঠিক আছে, তারা কিন্তু নির্বাচনে ভোট দিতে পারেন না। ঠিক আছে, মনে রাখবে। কিন্তু রাষ্ট্রপতি ইমপিচমেন্টের প্রস্তাব পাশ করার জন্য, তাহলে দেখো নির্বাচনের ক্ষেত্রে আবার এখানে উল্টোটা, বিধানসভার ক্ষেত্রে আলাদা, এখানে আলাদা। ঠিক আছে, যাদেরকে মনোনয়ন, মানে যারা ইলেক্টেড না, যাদেরকে নির্বাচন করা হয়নি, অনেকেই আছে যারা মনোনীত, রাষ্ট্রপতি দ্বারা মনোনীত অনেক মেম্বার্স সংসদে আমরা দেখতে পাই, তাই না?
তারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারেন না, কিন্তু রাষ্ট্রপতি ইমপিচমেন্ট প্রস্তাব পাস করার সময় কিন্তু যে ভোটাভুটি হয়, ইলেকশন হয়, তাদের কিন্তু ভোটাধিকার কিন্তু রয়েছে। তাহলে নির্বাচন, রাষ্ট্রপতি যখন নির্বাচিত হচ্ছেন তখন কিন্তু ভোট দিতে তারা পারেন না, কিন্তু রাষ্ট্রপতি যখন ইমপিচমেন্ট করা হয়, প্রস্তাব যখন আনা হয়, তখন সেই পাস করার ক্ষেত্রে তখন কিন্তু তারা ভোট দিতে পারে। প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসে। নেক্সট দেখো, রাষ্ট্রপতি পদে শূন্যতা, তাহলে যেটা ভ্যাকান্ট বলা হচ্ছে, ভ্যাকান্ট অফ প্রেসিডেন্ট। রাষ্ট্রপতি যদি পদত্যাগ করেন, কি কি কারণে রাষ্ট্রপতি পদটা ফাঁকা হয়, শূন্যতা দেখা যায়, তাহলে তিনি যদি রিসাইন করেন, পদত্যাগ করেন, অসুস্থতা জনিত কারণে অনুপস্থিত যদি থাকে সেই কারণে হয়, কোনো রকম কোনো হেলথ ইস্যুর কারণে, ঠিক আছে। যদি তিনি তার ডেথ হয়ে যায়, মারা যান, ঠিক আছে, তখন উপরাষ্ট্রপতি কার্যনির্বাহী রাষ্ট্রপতি রূপে রাষ্ট্রপতির দায়িত্ব কিন্তু পালন করে। তাহলে রাষ্ট্রপতি অবর্তমানে কে সেই তার যে শূন্যতা পূরণ করেন, সেটা হচ্ছে উপরাষ্ট্রপতি। কিছু মানে একটা অল্প সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য কিন্তু উপরাষ্ট্রপতি তার যে কার্যনির্বাহীটা সেটা তিনি রাষ্ট্রপতি হিসেবে পালন করেন, সেটা হচ্ছে 65 নম্বর ধারায় কিন্তু বলা রয়েছে। ওকে, এবং আমরা দেখেছি ইন্দিরা গান্ধী যখন মারা গিয়েছিলেন তখন কিন্তু এরকম একটা সিচুয়েশন কিন্তু তৈরি হয়েছিল, এবং সেটা টোটালি প্রধানমন্ত্রীর মানে তিনি তো প্রধানমন্ত্রী ছিলেন, তাই না? এবং সেই সময় কিন্তু রাজীব গান্ধীকে কিছু সময়ের জন্য প্রধানমন্ত্রীর পদের জন্য কিন্তু রাষ্ট্রপতি সিলেক্টেড করেছিলেন, ঠিক আছে। তো জাস্ট একটা উদাহরণ তোমাদের দিলাম, ঠিক আছে। রাষ্ট্রপতি পদ শূন্য হলে 6 মাসের মধ্যে কিন্তু নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। তাহলে কত মাসের মধ্যে? 6 মাসের মধ্যে। এবং উপরাষ্ট্রপতির সর্বাধিক ওই 6 মাস রাষ্ট্রপতির কিন্তু স্থলাভিষিক্ত থাকতে পারে, মানে 6 মাস তিনি কার্যনির্বাহী করতে পারেন। তারপরে কিন্তু আবার নতুনভাবে ইলেকশন করতে হবে এবং নতুনভাবে রাষ্ট্রপতি নিয়োগ করতে হবে। ওকে, নেক্সট যে ক্ষমতাগুলো রয়েছে, রাষ্ট্রপতির শাসনতান্ত্রিক ক্ষমতা, দেখো তিনি বিভিন্ন রকম ক্ষমতা তিনি কিন্তু ভোগ করে থাকেন। ওকে, তো সেই ক্ষমতাগুলি কি কি একটু আমরা দেখে নেব। রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকারের প্রধান এবং ভারত সরকারের শাসন বিষয়ক সকল ক্ষমতা তার হাতে কিন্তু ন্যস্ত আছে, ঠিক আছে। কেন্দ্রীয় সরকারের শাসন সংক্রান্ত সকল কাজে কিন্তু রাষ্ট্রপতির নামে সম্পাদিত হয়। দেখো, রাষ্ট্রপতির নামে সম্পাদিত হয়, ঠিক আছে। তিনি কিন্তু নাম সর্বস্ব, ঠিক আছে, কিন্তু প্রকৃত শাসক হচ্ছে প্রধানমন্ত্রী, এটা মনে রাখবে। প্রকৃত শাসন কিন্তু করেন পিএম, প্রধানমন্ত্রী, কিন্তু তিনি নামেই কিন্তু তিনি রাষ্ট্রের প্রধান, বা তার নামে কিন্তু সমস্ত কাজগুলো হচ্ছে, কিন্তু মেন উপদেশ কার উপদেশে কাজগুলো হয় না, সেটা হচ্ছে পিএম বা প্রধানমন্ত্রী, ঠিক আছে। আমাদের ইউএসএ যদি দেখি তাহলে হচ্ছে রাষ্ট্রপতির যে ক্ষমতা সেটা আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মতো একই রকম, কিন্তু আমাদের রাষ্ট্রপতির ক্ষমতা, ভারতবর্ষের রাষ্ট্রপতির ক্ষমতা কিন্তু সেরকম অন্যান্য দেশের মতো কিন্তু রাখা হয়নি, ঠিক আছে। তিনি নামে কিন্তু সর্বা, কিন্তু তিনি প্রকৃত শাসক হিসেবে কাজ করেন হচ্ছে প্রধানমন্ত্রী বা পিএম। ওকে, নেক্সট দেখো, এই আর্টিকেলগুলো একটু লক্ষ্য করবে। তিনি নিচে বা তার অধস্থান কর্মচারী, অধস্থান মানে তার যে কাজ করে যারা, ঠিক আছে, অধস্থান কর্মচারীদের মাধ্যমে তার শাসন কার্য বা শাসন ক্ষমতা প্রয়োগ করতে পারেন, যেটা 53 নম্বর ধারায় বলা আছে। ভারত সরকারের সিদ্ধান্ত সমূহ তত্ত্বগত বিচারে রাষ্ট্রপতির সিদ্ধান্তে কিন্তু বিবেচিত হয়। নেক্সট দেখো, প্রধানমন্ত্রী ভারত সরকারের শাসন কার্য পরিচালনা সম্পর্কিত মন্ত্রিসভার সিদ্ধান্ত সমূহ রাষ্ট্রপতিকে জানান। এছাড়া শাসন কার্য সম্পর্কিত যে কোনো দপ্তরে যে কোনো সিদ্ধান্ত সম্পর্কে রাষ্ট্রপতি জানতে চাইলে প্রধানমন্ত্রী সেই বিষয়টি রাষ্ট্রপতিকে জানাতে অবশ্যই বাধ্য থাকেন। ওকে, নেক্সট দেখো, নিয়োগ সংক্রান্ত বিভিন্ন রকম ক্ষমতা তিনি ভোগ করেন। রাষ্ট্রপতি বিভিন্ন রকম সাংবিধানিক যে উচ্চপদ রয়েছে, যেমন হচ্ছে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, রাজ্যপাল, অ্যাটর্নি জেনারেল, ক্যাগ, ঠিক আছে, নির্বাচন কমিশনার মানে যেটাকে আমরা বলি ইউপিএসসি, ঠিক আছে, ইউপিএসসির যারা সদস্য, নির্বাচন কমিশনার মানে ইলেকশন কমিশনার, ঠিক আছে, ইউপিএসসির সদস্য যেটা তোমাদের ড্রিম, ঠিক আছে, তাদের কিন্তু নিয়োগ করেন কে না, হচ্ছে রাষ্ট্রপতি নিয়োগ করেন, কিন্তু কার আদেশে, কার উপদেশে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার প্রধানমন্ত্রী, ঠিক আছে, প্রধানমন্ত্রীর উপদেশে কিন্তু তিনি এইগুলো কিন্তু এই যে উচ্চ পদস্থ সাংবিধানিক তারা তিনি কিন্তু নিয়োগ ক্ষমতা ভোগ করে থাকেন। নেক্সট দেখো, অপসারণের ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতি রয়েছেন, সেটা হচ্ছে দেখো, রাষ্ট্রপতি এককভাবে মন্ত্রিসভা সদস্য, রাজ্যপাল, অ্যাটর্নি জেনারেল, কেন্দ্র ও রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি ও সদস্যদের অপসারণ করতে পারে। তাহলে তাদেরকে নিয়োগও করতে পারে এবং তাদেরকে কিন্তু অপসারণ, ঠিক আছে, ইমপিচ করতে পারেন। কেন্দ্র ও রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি এবং সদস্যদের অপসারণ করতে পারেন, কিন্তু পাবলিক সার্ভিস কমিশনের কোনো সদস্য অথবা সভাপতিকে অপসারণের আগে তার বিরুদ্ধে গৃহীত যে তোমার অভিযোগ তদন্ত করতে হয় কোর্টের বিচারপতি দ্বারা, সুপ্রিম কোর্টের বিচারপতি দ্বারা তাদের যে অভিযোগে তদন্ত হয়, এবং সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বিচারপতি, অডিটর জেনারেল ইত্যাদি পদাধিকারীদের ক্ষেত্রে অপসারণের জন্য কিন্তু সংসদকে সুপারিশ কিন্তু আবশ্যক। ওকে, নেক্সট দেখো, রাষ্ট্রপতি কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে তোমার লেফটেন্যান্ট গভর্নমেন্ট, ঠিক আছে, এবং কমিশনার অথবা যে অ্যাডমিনিস্ট্রেটর এর মাধ্যমে সরাসরি শাসন করে থাকে। নেক্সট দেখো, রাষ্ট্রপতির বিচার বিভাগীয় যে ক্ষমতাগুলো সেগুলো কি কি। হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট তোমার বিচারপতিগণ রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। তাহলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের যারা বিচারপতি, সমস্ত বিচারপতি, ঠিক আছে, তারা কিন্তু রাষ্ট্রপতি কর্তৃক কিন্তু নিযুক্ত হন। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট দেখো, ফৌজদারি মামলায় দণ্ডিত ব্যক্তির যে দণ্ডাদেশ
সেটা রাষ্ট্রপতি স্থগিত করতে পারে। রাষ্ট্রপতি স্থগিত করতে পারে মানে কি, যদি কোনো একটা ব্যক্তিকে ফৌজদারি মামলায় যদি কোনো ব্যক্তিকে ধরুন ফাঁসি দেওয়া হলো, তাহলে সেই ফাঁসিটা আটকানো, যে ফাঁসি তাকে দেওয়া হবে না, বা তার যে সাজাটা সেটার হ্রাস করার ক্ষমতা মৃত্যুদণ্ড যদি কোনো প্রাপ্ত ব্যক্তিকে তার যে দণ্ডিত ক্ষমা করতে পারে। যদি দেখা যাচ্ছে তাকে মিথ্যেভাবে কোনো রকম ভাবে ফাঁসানো হয়েছে, ঠিক আছে, কিন্তু তার তিনি যে দোষটা করেছেন সেটা কিন্তু অতটা বড় না, ঠিক আছে, তিনি ক্ষমার যোগ্য, তাহলে কিন্তু তাকে ক্ষমাও করতে পারেন, ঠিক আছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তিকে, ঠিক আছে, বা তার যে দণ্ডটা তাকে কিন্তু সেটা হ্রাস করতে পারেন, কমিয়ে দিতে পারেন, সেটা কিন্তু ৭২ নম্বর ধারা কিন্তু বলা আছে। এটা একমাত্র রাষ্ট্রপতির ক্ষমতা আছে। দেখবে এই কারণে কিন্তু যাদেরকে ফাঁসি সাজা দেওয়া হয় তারা কিন্তু শেষ পর্যন্ত একবার রাষ্ট্রপতির কাছে কিন্তু তারা কিন্তু একটা আবেদন কিন্তু তারা কিন্তু করে থাকেন, ঠিক আছে, শেষ সুযোগ বা শেষ আশায়, ঠিক আছে, অনেক ভাবেই কিন্তু রাষ্ট্রপতি যদি দেখেন সেটা তার যে দণ্ড সেটা হ্রাস করে থাকেন, ঠিক আছে। এই হিসেবে যদি কোনো সময় রাষ্ট্রপতির মনে হয় যে আইন সংক্রান্ত এমন কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে অথবা উত্থাপিত হতে পারে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করার প্রয়োজন আছে, তাহলে সুপ্রিম কোর্টের বিবেচনার জন্য রাষ্ট্রপতি সেই বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত কিন্তু অবশ্যই পাঠাতে পারেন। যদি কোনো রকম কোনো কারণে আইন সংক্রান্ত কোনো বিষয় যদি তার সুপ্রিম কোর্টের বিচারকদের তার মতামতের প্রয়োজন যদি পড়ে, তাহলে রাষ্ট্রপতি তাদেরকে পাঠাতে পারেন, যেটা ১৪৩ ১ নম্বর ধারা কিন্তু বলা আছে। এই ধারাগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। নেক্সট দেখো, রাষ্ট্রপতির আইন সংক্রান্ত ক্ষমতা, যেটা লেজিসলেটিভ পাওয়ার বলা হয়। ভারতের রাষ্ট্রপতি সংসদের সদস্য নন, কিন্তু তিনি সংসদের অবিচ্ছেদ্য অংশ। তাহলে তিনি কিন্তু এই যে সংসদ পার্লামেন্টের সদস্য নন, কিন্তু তিনি সংসদের অবিচ্ছেদ্য অংশ, মানে তাকে ছাড়া কিন্তু এই যে সংসদ সেটা কল্পনাই করা যায় না, ঠিক আছে। রাষ্ট্রপতি ক্ষমতা এবং দায়িত্বের মধ্যে পড়ে সেটা হচ্ছে সংসদের অধিবেশন আহ্বান করা, মোস্ট ইম্পর্টেন্ট। সংসদের অধিবেশন আহ্বান করা, অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা, এগুলো শুধুমাত্র রাষ্ট্রপতির ক্ষমতা রয়েছে, ঠিক আছে। সংসদের উভয় কক্ষের আলাদাভাবে বা একসাথে অ্যাড্রেস করা, ঠিক আছে। লোকসভা নির্বাচনের পর নবগঠিত লোকসভাকে অ্যাড্রেস করা, ঠিক আছে। প্রধানমন্ত্রীর সুপারিশে লোকসভা ভেঙে দেওয়া, যদি তিনি চান তাহলে প্রধানমন্ত্রীর সুপারিশে তিনি কিন্তু লোকসভা ভেঙে দিতে পারেন, ওকে। এই ক্ষমতা একমাত্র রাষ্ট্রপতির কিন্তু রয়েছে। রাষ্ট্রপতির কিন্তু অনেক ক্ষমতা কিন্তু রয়েছে, ঠিক আছে। রাজ্যসভার ১২ জন সংসদকে মনোনয়ন তিনি করতে পারেন। বিশেষ ক্ষেত্রে লোকসভায় ২ জন অ্যাংলো ইন্ডিয়ান মানে যারা ভারতীয় যারা বংশোদ্ভূত, ঠিক আছে, বাবা মা হয়তো অন্যান্য দেশের, কিন্তু তারা সেই সূত্রে কিন্তু ভারতবর্ষে কিন্তু থাকেন, সেই প্রতিনিধিকে মনোনয়ন তিনি করতে পারেন। যদি রাষ্ট্রপতি মনে করেন লোকসভায় অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি যথেষ্ট প্রতিনিধিত্ব পায়নি, তাহলে তিনি লোকসভায় দুটি আসন নিজের মনোনীত ২ জন অ্যাংলো ইন্ডিয়ানকে লোকসভার সাংসদ পদ কিন্তু দিতে পারেন, যেটা তোমার ৩৩৩ নম্বর ধারা কিন্তু বলা আছে। ধারাগুলো অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো, লোকসভা অথবা রাজ্যসভায় কোনো কারণে স্পিকার অথবা চেয়ারপারসন এবং ডেপুটি স্পিকার বা ডেপুটি চেয়ারপারসন উভয় পদে যদি শূন্যতা সৃষ্টি হয়, সবার কোনো যোগ্য সদস্যকে সবার পরিচালক পদে কিন্তু তিনি নিয়োগ করতে পারেন। যদি এরকম কোনো লোকসভা রাজ্যসভার যদি কোনো কারণে স্পিকার বা চেয়ারপারসন বা ডেপুটি স্পিকার যদি কোনো কারণে শূন্যতা হয়, ভ্যাকান্ট হয়, তাহলে তিনি যাকে যোগ্য মনে করবেন তাকে কিন্তু তিনি নিয়োগ করতে পারেন সে পদে। কোনো বিল আইনসভার উভয় কক্ষে পাশ হওয়ার পর সেটি যখন আইনে তোমার রূপান্তরিত করার জন্য যেটা পাশ করা হয়, সেটা কিন্তু রাষ্ট্রপতির কাছে স্বাক্ষর লাভের জন্য কিন্তু পাঠাতে হবে, এবং রাষ্ট্রপতির স্বাক্ষর ব্যতি রেখে সেটাকে বাদ দিয়ে কিন্তু আইনসভার উভয় কক্ষের অনুমোদিত কোনো বিল আইনে কিন্তু পাশ হতে পারে না, ঠিক আছে। যে কোনো বিল উভয় কক্ষে পাশ হওয়ার পর কিন্তু সেটা ফাইনাল হওয়ার জন্য কিন্তু সেটা প্রেসিডেন্টের কাছে কিন্তু যাওয়া হয়, এবং তিনি যদি শেষমেশ স্বাক্ষর করেন তাহলে কিন্তু সেটা কিন্তু আইনে তোমার স্বীকৃতি লাভ করতে পারে, ওকে। নেক্সট দেখো, এটা আরেকটা ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে প্রশ্ন আসে ব্যতিক্রম হিসেবে। অর্থ বিল ছাড়া কিন্তু যে কোনো বিলের ক্ষেত্রে রাষ্ট্রপতি চাইলেও কোনো বিলের স্বাক্ষর প্রদানের আগে পূর্ণ বিবেচনার জন্য আইনসভায় প্রেরণ করতে পারেন। তাহলে শুধুমাত্র অর্থ বিলকে তাকে কিন্তু অবশ্যই সিগনেচার করতে হবে, স্বাক্ষর করতে হবে। তাছাড়া যে কোনো বিলকে তিনি পূর্ণ বিবেচনার জন্য আইনসভায় প্রেরণ করতে পারে, যেটাকে আমরা বলি ভেটো ক্ষমতা, ঠিক আছে। ভেটো ক্ষমতা বলা হয়। যে মনে হচ্ছে যে না, এই বিলে কোনো প্রবলেম আছে, কোনো তিনি সমস্যা বোধ করলেন, তাহলে আবার তিনি পুনর্বিবেচনা করার জন্য আবার সংসদে পাঠাতে পারেন, আবার তারা কিন্তু সেটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে। কিন্তু অর্থ বিল মানি বিলের ক্ষেত্রে কিন্তু এখানে সেই সুযোগ থাকে না। যদি সংসদে পাশ হয়ে যায়, পার্লামেন্টে যদি পাশ হয়ে যায় সেই বিলটা, সেটা কিন্তু অবশ্যই তাকে কিন্তু স্বাক্ষর করতেই হবে, ঠিক আছে। সেটা অর্থ বিলের ক্ষেত্রে। এবং অর্থ বিল শুধুমাত্র তোমার লোকসভায় উত্থাপিত হয়, রাজ্যসভায় উত্থাপিত হয় না, এগুলো কিন্তু মনে রাখতে হবে, ওকে। নেক্সট দেখো, কিন্তু পূর্ণ বিবেচনার পর বিলটি পরিবর্তিত বা অপরিবর্তিত যে রূপেই আসুক না কেন, রাষ্ট্রপতি তাকে কিন্তু স্বাক্ষর দানে কিন্তু বাধ্য কিন্তু থাকবেন। বোঝা গেল? অর্থ বিলের ক্ষেত্রে বিলটি আইনসভায় অনুমোদন লাভের পর রাষ্ট্রপতির কাছে এলে রাষ্ট্রপতি অবিলম্বে বিলটিতে স্বাক্ষর দানে বাধ্য থাকেন। বোঝা গেল? বাধ্য। অর্থ বিলের ক্ষেত্রে কিন্তু তাকে করতেই হবে, কোনো রকম ভাবে কিন্তু তিনি ভেটো ক্ষমতা কিন্তু প্রয়োগ করতে পারবেন না।
বোঝা গেল? নেক্সট চলো। কিছু কিছু বিল যেমন হচ্ছে অর্থ বিল বা এক বা একাধিক অঙ্গরাজ্যের নাম, সীমানা, আয়তন পরিবর্তন সংক্রান্ত বিল, এক্ষেত্রে রাষ্ট্রপতির সংসদের যে উত্থাপিত হওয়ার পূর্বে রাষ্ট্রপতি অনুমোদন কিন্তু লাভ কিন্তু অবশ্যই আবশ্যক। আগে কিন্তু অনুমোদন নিতে হবে, তারপরে কিন্তু সেটা সংসদে উপস্থাপন করতে হবে বা উত্থাপন করতে হবে। ওকে, নেক্সট দেখো। সংসদের দুটি অধিবেশনের মধ্যবর্তী সময়ে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন, কিন্তু পার্লামেন্টের পরবর্তী অধিবেশন শুরু হওয়ার 6 সপ্তাহের মধ্যে অর্ডিন্যান্সটিকে আইনসভার অনুমোদন লাভ করতে হয়। সংসদের পরবর্তী অধিবেশন শুরুর 6 সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও যদি কোনো রকম কারণে অর্ডিন্যান্স আইনসভার অনুমোদন লাভ না করে, তাহলে রাষ্ট্রপতি ঘোষিত অর্ডিন্যান্সটি তার প্রয়োগযোগ্যতা এবং স্বীকৃতি বৈধতা কিন্তু হারায়। ওকে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ভোট প্রদানের ক্ষমতা। এখানে দেখো, এখানে ভেটোর ব্যাপারটা আসে। রাষ্ট্রপতি তার ভেটো ক্ষমতা, এটা ভোট বললাম আমি, ভেটো ক্ষমতা হবে, হ্যাঁ, ভেটো প্রদানের ক্ষমতা। এটা ভোট না, ভেটো, ঠিক আছে, ভিইটিও, বোঝা গেল? এটা মোস্ট ইম্পর্টেন্ট ক্ষমতা। রাষ্ট্রপতি তার ভেটো ক্ষমতা প্রয়োগ করে, ঠিক আছে, রাষ্ট্রপতি তার ভেটো ক্ষমতা প্রয়োগ করে সংসদের অনুমোদিত বিল বাতিল করে দিতে পারেন। কি বললাম? রাষ্ট্রপতি তার যে ভেটো ক্ষমতা সেটা প্রয়োগ করে সংসদের যে কোনো বিল তিনি বাতিল করে দিতে পারেন। এবং তার 3 ধরনের ভেটো ক্ষমতা আছে। একটা হচ্ছে তোমার অবসলেট ভেটো, যেটাকে বলা হয় চূড়ান্ত ভেটো, যেটা সাধারণত প্রাইভেট মেম্বার বিলকে নিষ্ক্রিয় করার জন্য রাষ্ট্রপতি এই ক্ষমতা ব্যবহার করতে পারেন। সরকারি বিলের ক্ষেত্রে কিছু বিশেষ সময়, যেমন কোনো বিল সংসদের অনুমোদন লাভের পর রাষ্ট্রপতির কাছে প্রেরিত হওয়ার পর যদি কোনো কারণে মন্ত্রী পরিষদ পদত্যাগ করে এবং নবনিযুক্ত মন্ত্রী পরিষদ যদি উক্ত বিল পাস রোধ করার জন্য রাষ্ট্রপতিকে এই ভেটো প্রয়োগ করার পরামর্শ দিলে রাষ্ট্রপতি এই ভেটো ক্ষমতা কিন্তু প্রয়োগ করতে পারে। তো খুব সহজেই যদি বলি, বিভিন্ন রকম ভেটো রয়েছে। পূর্ণাঙ্গ ভেটো, এটার কাজ হচ্ছে এই ক্ষমতা রাষ্ট্রপতির বিলে অসম্মতি জানাতে পারেন, ঠিক আছে। এত কিছু জানার দরকার নেই, যে এই পাওয়ারের ফলে তিনি কিন্তু কোনো বিলে তিনি অসম্মতি জানাতে পারেন এবং বিলটিকে সম্পূর্ণরূপে খারিজ বা ক্যান্সেল, বাতিল করতে পারেন। এই ক্ষমতাটাকে আমরা বলি চূড়ান্ত ভেটো বা অ্যাবসলিউট ভেটো বা পূর্ণাঙ্গ ভেটো বলা হয়। ওকে, নেক্সট দেখো, সাসপেন্স ভেটো কি? সাসপেন্স ভেটো মানে হচ্ছে তোমার স্থগিতকারী ভেটো, ঠিক আছে। তিনি কিন্তু সেটাকে স্থগিত করতে পারেন, সাসপেন্স করতে পারেন, যখন রাষ্ট্রপতি সরাসরি ভোট প্রয়োগ না করে বিলটি পুনর্বিবেচনার জন্য সংসদে প্রেরণ করেন। তার ইচ্ছা হলো না বা কোনো কারণে তিনি দেখলেন কোনো প্রবলেম হলো, ঠিক আছে, তাহলে কিন্তু তিনি আবার পুনর্বিবেচনার জন্য সেটা সংসদে প্রেরণ করতে পারেন। সেটাকে বলছে, সেটার যে ক্ষমতা সেটা হচ্ছে সাসপেন্স ভেটো বা তোমার হচ্ছে স্থগিতকারী ভেটো। সাসপেন্স ভেটোর বাংলা হচ্ছে স্থগিতকারী ভেটো, ঠিক আছে, বোঝা গেল? কিন্তু পার্লামেন্ট থেকে পুনরায় বিলটি যদি সাধারণ সংখ্যাগরিষ্ঠ দ্বারা পরিবর্তিত বা অপরিবর্তিত অবস্থায় ফিরে এলে সেই বিলটিকে রাষ্ট্রপতি কিন্তু সম্মতি জানাতে বাধ্য থাকেন, ঠিক আছে। তাহলে পাঠালেন, ঠিক আছে, পুনর্বিবেচনার জন্য, কিন্তু আবার যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এবার কিন্তু মানে স্বাক্ষরদান করতেই হবে। এটা হচ্ছে সাসপেন্স ভেটো। আর প্রথম যে ভেটো, এটা কিন্তু তার ক্ষমতা কিন্তু রয়েছে যে সেটাকে একদম সম্পূর্ণরূপে বাতিল করতে পারেন, সেটা হচ্ছে চূড়ান্ত ভেটো, ঠিক আছে। নেক্সট দেখো, পকেট ভেটো। পকেট ভেটোটা একটু ইন্টারেস্টিং ভেটো, পকেটে পুড়ে রাখার মতো, ঠিক আছে, যে পকেটে পুড়ে রেখে দিলাম, কোন একটা চিঠি দিল আমাকে পকেটে পুড়ে রেখে দিলাম, কাউকে দিলাম না, এরকম হচ্ছে ব্যাপার, ঠিক আছে। পকেট ভেটো কি? যেহেতু সংসদে অনুমোদন লাভের পর রাষ্ট্রপতির কাছে আসে তার স্বাক্ষর লাভের জন্য, তখন তিনি কত দিনের জন্য সেই স্বাক্ষর দিতে বাধ্য সেই বিষয়ে কোনো সময়সীমার কোনো ভারতীয় সংবিধানে কিন্তু উল্লেখ নেই যে এতদিনের মধ্যে তাকে স্বাক্ষর করতে হবে। সেহেতু তিনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বহুদিন ধরে তিনি বিলটিকে সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করাকে, ঠিক আছে, ভাষান্তরে পকেট ভেটো বলা হয়। তিনি সিদ্ধান্ত ধরে নিলেন না, ঠিক আছে, তাহলে সম্মতি বা অসম্মতি জ্ঞাপন করে অনির্দিষ্টকালের জন্য, ঠিক আছে, স্থগিত করে রেখে দিলেন, ঠিক আছে, মানে ডয়ারে বক্সে রেখে দিলেন, তাহলে সেই যে পাওয়ার সেটা হচ্ছে পকেট ভেটো, ঠিক আছে। 1986 সালে ভারতের রাষ্ট্রপতি জ্ঞানী জোয়েল সিং পোস্টাল বিলের ক্ষেত্রে এই ভেটো কিন্তু প্রয়োগ করেছিলেন, ঠিক আছে। রাষ্ট্রপতির আর্থিক বা অর্থ সংক্রান্ত ক্ষমতা দেখো, রাষ্ট্রপতির সুপারিশ ছাড়া কোনো ব্যয় মঞ্জুরির দাবি বা অর্থ বিল পার্লামেন্টে পেশ করা যায় না। মোস্ট ইম্পর্টেন্ট, কনসলিডেটেড ডেটেড এবং কন্টিনজেন্সি ফান্ডের রক্ষণাবেক্ষণ তিনি সামলান। প্রত্যেক 5 বছর অন্তর অন্তর অর্থ কমিশন করতে হয়, যেটাকে আমরা বলি বাজেট, তাই না? বাজেট প্রকাশিত হয় 5 বছর অন্তর অন্তর। ওকে, সেটা কিন্তু রাষ্ট্রপতির নির্দেশেই কিন্তু হয়ে থাকে। রাষ্ট্রপতির সামরিক ক্ষমতা কি কি রয়েছে? রাষ্ট্রপতি ভারতের প্রতিরক্ষা বাহিনীর প্রধান। মনে রাখবে যে আমাদের যে বিমান, নৌ, ঠিক আছে, স্থল, সমস্ত যে তোমার প্রতিরক্ষা বাহিনীর প্রধান হচ্ছে ভারতের প্রেসিডেন্ট, ঠিক আছে, প্রেসিডেন্ট। এখানে দেখো মানে প্রাক্তন এবং বর্তমান দুজন কিন্তু রাষ্ট্রপতির ছবি কিন্তু আমি ডান দিকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আই হোপ তোমরা জানো। তাহলে আমাদের যে স্থল সেনা, বিমান সেনা, নৌবাহিনী সব মানে সর্বাধিনায়ক বলা হয় ভারতের রাষ্ট্রপতিকে। এটা কিন্তু মনে রাখবে, অনেক পরীক্ষায় কিন্তু এসেছে, ঠিক আছে। সেনা, বিমান বাহিনী এবং নৌ বাহিনীর প্রধানকে নিয়োগ করেন হচ্ছে রাষ্ট্রপতি, ঠিক আছে। বিদেশি রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এবং যুদ্ধবিরতি ঘোষণা রাষ্ট্রপতির ক্ষমতা কিন্তু রয়েছে। তিনি যুদ্ধ ঘোষণা অথবা যুদ্ধবিরতি এটা কিন্তু প্রধানমন্ত্রীর নির্দেশে কিন্তু রাষ্ট্রপতি করে থাকে, ঠিক আছে। যদিও সংশোধনের অনুমোদন আবশ্যক। অনুমোদন মানে কি?
সংসদের কিন্তু মানে মিটিং করা হয়, ঠিক আছে, টেবিল বৈঠক বসা হয় এবং সেখান থেকে যে ডিসিশনটা আসে সেটা কিন্তু রাষ্ট্রপতি তিনি কিন্তু সিদ্ধান্ত কিন্তু নেন। ওকে, বোঝা গেল? তাহলে অবশ্যই কিন্তু সংসদের কিন্তু অনুমোদন আবশ্যক এই ক্ষেত্রে। নেক্সট দেখো, রাষ্ট্রপতির কূটনৈতিক ক্ষমতা কি কি রয়েছে। বিভিন্ন রাজনৈতিক মঞ্চে তোমার রাষ্ট্রপতি ভারতের প্রতিনিধিত্ব করেন। বিদেশি রাষ্ট্রে তোমার যে ইন্টারন্যাশনাল রিলেশনশিপ তিনি প্রতিষ্ঠা করতে পারেন, ঠিক আছে। বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রদূতদের নিয়োগ এবং প্রেরণ এবং বিদেশি রাষ্ট্রদূতদের গ্রহণ করেন। ভারতবর্ষে যে সমস্ত দ্বিপাক্ষিক, ত্রিপাক্ষিক এবং বহুপাক্ষিক চুক্তিতে স্বাক্ষর করেন সেগুলো রাষ্ট্রপতির নামে কিন্তু সম্পাদিত হয়। বিভিন্ন রকম চুক্তি বিভিন্ন প্রতিবেশী দেশের সাথে ভারত যে তোমার যে চুক্তিগুলো করেন সেটা তোমার রাষ্ট্রপতির নামে কিন্তু হয়ে থাকে। ওকে, এটাই বলা হয়েছে। রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা, অবশ্যই ইমার্জেন্সি কিছু পাওয়ার কিন্তু রয়েছে, যেমন বিভিন্ন ধরনের জরুরি অবস্থাকে দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করার জন্য ভারতীয় সংবিধান রাষ্ট্রপতিকে 3 ধরনের জরুরি অবস্থা ঘোষণা অধিকার প্রদান করা হয়েছে। এগুলো যতক্ষণ হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, ঠিক আছে, জাতীয় জরুরি অবস্থা, যেটা তোমার কত নম্বর ধারায় বলা হয়েছে, এগুলো কিন্তু অবশ্যই কিন্তু তোমার মনে রাখতে হবে। ওকে, এগুলো কিন্তু অবশ্যই তোমাকে মনে রাখতে হবে যে কত নম্বর ধারা। ওকে, তো দেখো এখানে লেখাটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে। তো জাতীয় জরুরি অবস্থাটা কি না, সংবিধানের 352 নম্বর ধারায় কিন্তু এটা লেখা আছে। 52 নম্বর, এটা লিখে নিও একটু, হ্যাঁ। 352 নম্বর ধারায় কিন্তু এটা বলা আছে, ঠিক আছে। রাষ্ট্রপতি যদি বিবেচনা করেন যে যুদ্ধ বা বহির আক্রমণ বা রাষ্ট্রের অভ্যন্তরে তোমার সশস্ত্র সংঘাত বা বিক্ষোভের ফলস্বরূপ সারা দেশে বা দেশের কোনো অঞ্চলে নিরাপত্তার অভাব দেখা গিয়েছে বা দেখা দিতে পারে, তাহলে তিনি সারা দেশে বা নির্দিষ্ট যেই উপদ্রব যে এলাকা যেখানে হয়েছে সেখানে কিন্তু জাতীয় জরুরি অবস্থার মাধ্যমে তিনি ঘোষণা করতে পারেন, ঠিক আছে। 352 নম্বর ধারায় কিন্তু এটা বলা আছে। নেক্সট দেখো, অঙ্গরাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা। বিভিন্ন রকম আমরা দেখতে পাই যে বিভিন্ন রকম অঙ্গরাজ্যে সেখানে অনেক সময় মানে কি বলবো, শাসনতান্ত্রিক অবস্থা কিন্তু অচল অবস্থা দেখা যায় বিভিন্ন রকম ভাবে, মানে মুখ্যমন্ত্রী নিজের মতো যা ইচ্ছা তাই করছে, ঠিক আছে। সেখানে কিন্তু রাষ্ট্রপতি এই ক্ষমতাগুলো রয়েছে। অঙ্গরাজ্যে তিনি শাসনতান্ত্রিক অচল অবস্থা তিনি ঘোষণা করতে পারেন, যেটা তোমার এটার গ্যাপ হচ্ছে 4 করে, ঠিক আছে। 352 তারপর হচ্ছে আবার 356 হবে, ঠিক আছে। এটা মনে রাখবে এইভাবে 4 করে গ্যাপ থাকে পরপর। 356 তোমার নম্বর ধারা কিন্তু মানে 1 নম্বর ধারা কিন্তু বলা হয়েছে, ঠিক আছে। ওকে, 356 আর তারপর হচ্ছে 360 এরকম করে কিন্তু মানে 4 করে গ্যাপে গ্যাপে যায়, ঠিক আছে, বোঝা গেল? তাহলে জাতীয় জরুরি অবস্থা হচ্ছে 352, অঙ্গরাজ্যের শাসনতান্ত্রিক অচল অবস্থা হচ্ছে 356, আর হচ্ছে তোমার জাতীয় জরুরি অবস্থা হচ্ছে 360। তো এটা কি বলা আছে একটু বলে দিচ্ছি আমি। রাষ্ট্রপতি যদি কোনো রাজ্যের রাজ্যপালের বিবরণী তোমার অনুসারে বা কোনো উপায়ে, ঠিক আছে, কোনো অন্য কোনো উপায়ে এই ধরনের তোমার উপনীত হন, তাহলে উক্ত রাজ্যের বর্তমান পরিস্থিতির সংবিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনার জন্য অনুকূল নয়, যদি তিনি মনে করেন যে যেভাবে চলছে সেটা অনুকূল নয়, তাহলে কিন্তু তিনি ওই রাজ্যে সাংবিধানিক অচল অবস্থা জনিত জরুরি অবস্থা কিন্তু ঘোষণা করতে পারেন, ঠিক আছে। এবং রাষ্ট্রপতির শাসনের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন উত্থাপন কিন্তু করা যায়। ওকে, বোঝা গেল। নেক্সট দেখো যেটা আছে আর্থিক জরুরি অবস্থা, যে ধরে নাও সমগ্র দেশে বা ভারত মানে কোনো অংশে যদি আর্থিক স্থায়িত্ব বিপন্ন হয়েছে বলে রাষ্ট্রপতি যদি মনে করেন, ঠিক আছে, আর্থিক জরুরি অবস্থা তিনি কিন্তু বা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি কিন্তু তিনি জারি করতে পারেন, ঠিক আছে। জরুরিকালীন অবস্থায় যেমন তোমার আর্থিক বিষয়, যেমন রাজ্যের তোমার সরকারি কর্মচারীদের বেতন ভাতা কমানোর নির্দেশ, ঠিক আছে, অর্থ বিল, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি এগুলোর কিন্তু নির্দেশ কিন্তু দিয়ে থাকেন। ওকে, এবং ইম্পর্টেন্ট জিনিস কি, ভারতে এখন পর্যন্ত একবারও কিন্তু আর্থিক জরুরি অবস্থা কিন্তু জারি করা কিন্তু হয়নি। ওকে, তোমার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে, ঠিক আছে। আবার এদিকে তোমার যে সাংবিধানিক অচল অবস্থা জারি করা হয়েছে, কিন্তু তোমার আর্থিক জরুরি অবস্থা কিন্তু এখন পর্যন্ত জারি করা হয়নি। ওকে, রাষ্ট্রপতি অন্যান্য ক্ষমতা দেখো, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য সংখ্যা, ঠিক আছে, ঠিক আছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্য সংখ্যা নির্ধারণ এবং তাদের যে কার্যকালের মেয়াদ এবং চাকরির শর্তাদি সংক্রান্ত নিয়মকানুন প্রণয়ন তিনি করেন। একাধিক রাজ্যের জন্য একজন রাজ্যপাল নিযুক্ত থাকলে সংশ্লিষ্ট রাজ্যপালের বেতন কত অংশে কত রাজ্য বহন করবে তার নির্ধারণ তিনি করেন। ভারতের কয়েকটি বিশেষ রাজ্যের বিশেষ অঞ্চলের জন্য পৃথক উন্নয়ন পরিষদ গঠন করেন, ঠিক আছে। রাষ্ট্রপতি এবং মন্ত্রী পরিষদ, ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার সময় থেকে সংবিধানে তোমার 74 নম্বর ধারায় উল্লেখিত ছিল যে রাষ্ট্রপতি তার শাসন কার্যে সহায়তা করা এবং পরামর্শ দানের জন্য মন্ত্রী পরিষদ প্রধান রূপে প্রধানমন্ত্রী সহ একটি মন্ত্রী পরিষদ থাকবে, কিন্তু মন্ত্রী পরিষদের পরামর্শ মেনে চলার ক্ষেত্রে রাষ্ট্রপতির বাধ্যবাধকতার কোনো উল্লেখ সেখানে কিন্তু ছিল না। ওকে, 1976 সাল, ঠিক আছে, 42তম সংবিধান সংশোধিত বলা হয় দেশের শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের পরামর্শ মেনে চলতে বাধ্য থাকবেন। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। 44তম সংবিধান সংশোধিত বলা হয় রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদের পরামর্শের সাথে একমত না হলে সেটি মন্ত্রী পরিষদের কাছে পুনর্বিবেচনার জন্য প্রেরণ করতে পারেন, কিন্তু মাত্র একবার। নেক্সট, 42তম এবং 44তম তোমার সংবিধান সংশোধনের পর ভারতের সংবিধানের 74তম
৭৪ নম্বর যে সংশোধিত ধারা, সে অনুসারে দেশের যে শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে মন্ত্রী পরিষদের পরামর্শ মেনে চলা রাষ্ট্রপতির কাছে বাধ্যতামূলক হলেও ভারতের সংবিধানের বিভিন্ন অংশে এমন কিছু বিশেষ যে ক্ষেত্রের উল্লেখ আছে যেখানে তোমার রাষ্ট্রপতি সম্পূর্ণ স্বাধীনভাবে নিজের বুদ্ধি ও বিবেচনার মতো সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। সেই সব যে ক্ষেত্রগুলো দেখো লেখা আছে, যে হচ্ছে ত্রিশঙ্কু পার্লামেন্ট, ঠিক আছে, যে পার্লামেন্টে কোনো রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠ এককভাবে নেই। যদি সংখ্যাগরিষ্ঠতা জোট বা দলের সর্বসম্মত নেতা না থাকে তখন কিন্তু প্রধানমন্ত্রী নিয়োগ হবে। ওকে, নেক্সট দেখো, প্রধানমন্ত্রীর আকস্মিক মৃত্যু যদি ঘটে, পরবর্তী পরিস্থিতি যদি ক্ষমতাসীন দল বা জোটের কোনো স্বীকৃত নেতা যদি না থাকে, তাহলে ক্যাবিনেট মন্ত্রীদের মধ্যে যে কোনো বয়োজ্যেষ্ঠ সে সম্পর্কে বিতর্ক থাকে এবং ক্যাবিনেটের বাইরে থাকা কারো নাম প্রধানমন্ত্রীর পদের জন্য প্রস্তাবিত হয়। ওকে, যখন লোকসভা ভেঙে দেওয়ার পরামর্শ প্রদান করেছে ক্ষমতাসীন মন্ত্রিপরিষদ, ঠিক আছে, যে মন্ত্রী পরিষদের পিছনে লোকসভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন নেই অথবা মন্ত্রী পরিষদের কোনো একজনের বিরুদ্ধে লোকসভায় অনাস্থা প্রস্তাব পাশ করা হয়েছে, যখন মন্ত্রী পরিষদ লোকসভায় সংখ্যাগরিষ্ঠদের সমর্থন হারিয়েছে কিন্তু পদত্যাগে রাজি নয়, সেক্ষেত্রে মন্ত্রী পরিষদকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে কিন্তু তিনি ক্ষমতা ভোগ করেন। ঠিক আছে, নেক্সট দেখো, প্রাক্তন রাষ্ট্রপতিদের গুরুত্বপূর্ণ তথ্য। ডক্টর রাজেন্দ্র প্রসাদ স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, একমাত্র যিনি পরপর দুবার কিন্তু রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন। প্রথমেই আমি এটা বলে দিয়েছি তোমাদেরকে, আশা করি মনে আছে। নীলাম সঞ্জীব রেড্ডি ভারতের একমাত্র রাষ্ট্রপতি যিনি কোনো প্রতিযোগিতা ছাড়াই রাষ্ট্রপতি রূপে নির্বাচিত হয়েছিলেন। এবং এপিজে আব্দুল কালাম হচ্ছে আমাদের প্রথম বৈজ্ঞানিক, ঠিক আছে, বৈজ্ঞানিক রাষ্ট্রপতি। ঠিক আছে, মনে রাখবে এপিজে আব্দুল কালাম তিনি কিন্তু বৈজ্ঞানিক রাষ্ট্রপতি প্রথম। এখানে ছক দেওয়া আছে প্রথম থেকে একদম স্বাধীন ভারতের পর একদম পরপর করে রাষ্ট্রপতির যে তোমার কার্যকাল এবং কে রাষ্ট্রপতির নাম কিন্তু লেখা আছে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর এস রাধাকৃষ্ণন, ঠিক আছে, ডক্টর জাকির হোসেন, ভিভি গিরি, ঠিক আছে, এবং তিনি কিন্তু উপরাষ্ট্র পদে কিন্তু কার্যনির্বাহী রাষ্ট্রপতি ছিলেন। ওকে, জাস্টিস এম হুদায়তুল্লাহ, ভিভি গিরি, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো, এফ আলী আহমেদ, ঠিক আছে, বিডি জাট্টি, এন সঞ্জীব রেড্ডি, জ্ঞানী জয়েল সিং, আর ভেঙ্কটরমন, ওকে, ডক্টর শঙ্কর দয়াল শর্মা, কে আর নারায়ণ, ঠিক আছে, ডক্টর এপিজে আব্দুল কালাম, প্রতিভা পাটেল, এরকম করে। এবং আমাদের ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম হচ্ছে প্রতিভা পাটিল। ঠিক আছে, তো বর্তমানে কি আছে, বর্তমানে হচ্ছে তোমার দ্রৌপদী মুর্মু, সেটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, দ্রৌপদী মুর্মু কিন্তু বর্তমানে রয়েছে। ওকে, তো চলো আমরা খুব স্পিডে কিছু এমসিকিউ আছে সেগুলো আমরা এক ঝলকে ফটাফট অ্যান্সার করে নিই। তোমরা যতটুকু পড়লে আই হোপ তোমরা সকলে অ্যান্সারগুলো দিতে পারবে। ঠিক আছে, তো চলো শুরু করছি। এবার প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ, ভারতের রাষ্ট্রপতিকে তার পদ থেকে নিম্নোক্ত কারণে অপসারণ করা যাবে। কোন কারণে? রাষ্ট্রবিরোধী কার্যকলাপের জন্য, অসততার জন্য, সংবিধান বিরোধী কার্যের জন্য, না কার্যে অদক্ষতার জন্য? পিএসসি মিসলেনিয়াস পরীক্ষা এসেছিল, প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এসেছিল, পিআইকিউসগুলো আমি নিয়েছি। দেখো সঠিক উত্তর কি হবে? সি। ঠিক আছে, তোমরা একটু দেখে নিও, খুবই সহজ। সংবিধান বিরোধী কার্যের জন্য কিন্তু রাষ্ট্রপতিকে পদচ্যুত করা হয়। নেক্সট দেখো 2 নম্বর, ভারতের ভারতের রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন কে? ভারতের আমজনতা, ক্যাবিনেট মিনিস্টার্স, এমপি এবং এমএলএরা। আমি প্রথমেই বলে দিয়েছিলাম এমপি এবং এমএলএরা কিন্তু নির্বাচন করেন পরোক্ষভাবে। ঠিক আছে, তারা প্রত্যক্ষভাবে করে কিন্তু আমরা আমজনতা পরোক্ষভাবে করে। ঠিক আছে, তো এটা WBCS এসেছিল, দেখো ব্যাকেটে লেখা আছে এক্সামের নাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলো। ভারতের রাষ্ট্রপতি কি রাষ্ট্রের প্রধান, কেন্দ্রীয় সরকারের প্রধান, রাষ্ট্র এবং সরকার উভয়ের প্রধান, না উপরোক্ত কোনোটি নয়? কি হবে সঠিক উত্তর? তোমরা সকলে জানো, প্রথমে বলেছিলাম একটা শব্দ যে ভারতের রাষ্ট্রপতি হচ্ছে ভারতের যে তোমার প্রধান শাসক এবং তিনি কিন্তু সাংবিধানিক প্রধান, তাহলে রাষ্ট্রের প্রধান হচ্ছে ভারতের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট। ওকে, 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতের রাষ্ট্রপতি কোন ব্যক্তির কাছে নিজ হাতে লেখা পদত্যাগপত্র প্রেরণ করতে পারেন? তাহলে কার কাছে, কোন ব্যক্তির কাছে যদি তিনি পদত্যাগপত্র প্রেরণ করতে পারেন তাহলে কি হবে সঠিক উত্তর বলো? প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, না লোকসভার স্পিকার? কি হবে সঠিক উত্তর বলো? সঠিক উত্তর হবে অপশন বি, উপরাষ্ট্রপতির কাছে কিন্তু তিনি তার যে পদত্যাগপত্র তিনি জমা দিতে পারেন। 5 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধান কত নম্বর ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন? কোন রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন কোন ধারা বলে? 5 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? 5 নম্বর হচ্ছে বি। ঠিক আছে, 356। নেক্সট দেখো, পুরো টার্ম শেষ হওয়ার আগে রাষ্ট্রপতি কার দ্বারা কেমনভাবে পদচ্যুত করা যায়? তার 5 বছর টার্ম শেষ হওয়ার আগে যদি রাষ্ট্রপতিকে কেউ ভাবে যে পদচ্যুত করবে তাহলে কিভাবে সম্ভব? প্রধানমন্ত্রী দ্বারা? প্রধানমন্ত্রী কখনোই ক্ষমতা নেই। উপরাষ্ট্রপতির দ্বারা হবে না। প্রধান বিচারপতি না, তাহলে সংসদ বা পার্লামেন্টের দ্বারা, ঠিক আছে, তাদের দ্বারা কিন্তু এই যেটা বললাম 14 দিনের যে নোটিশ দিতে হবে, ঠিক আছে, সেটার মাধ্যমে কিন্তু সম্ভব, লোকসভা এবং রাজ্যসভা। ওকে, উচ্চকক্ষ, নিম্নকক্ষ।
7 নম্বর দেখো, সংসদ কর্তৃক কোনো বিল অনুমোদিত হওয়ার পর রাষ্ট্রপতি বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন, স্বাক্ষর দানে হচ্ছে অসম্মতি জানাতে পারেন, বিলটি সংশোধন করতে পারেন, না লোকসভা অধ্যক্ষের সাথে পরামর্শ করতে পারেন। তাহলে কি করতে পারেন? সংসদ কর্তৃক কোনো বিল অনুমোদিত হওয়ার পর রাষ্ট্রপতি কি, তাহলে যেটা সংসদে তোমার অনুমোদিত হয়ে গেছে, ঠিক আছে, তারপর তিনি কি করতে পারেন 7 নম্বর প্রশ্নের, তাহলে পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন। ঠিক আছে, বোঝা গেল? অপশন এ হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো, সারা ভারতে আপৎকালীন অবস্থা জারি করতে পারেন কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান সেনাপতি, না লোকসভা অধ্যক্ষ? সঠিক উত্তর হবে অপশন এ, রাষ্ট্রপতি হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? প্রথম হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, দ্বিতীয় হচ্ছে ডক্টর এস রাধাকৃষ্ণন। ওকে, নেক্সট দেখো, ভারতের রাষ্ট্রপতি হওয়ার প্রয়োজনীয় ন্যূনতম বয়স, মিনিমাম এজ কত বলেছিলাম? প্রথমেই বলেছিলাম 25 বছর কিন্তু এজ লাগবে। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন, মৌলিক অধিকার যেটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস, সেটা স্থগিত রাখার আদেশ দিতে পারেন কে? সঠিক উত্তর হবে কি? মন্ত্রিসভার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, 12 নম্বর দেখো, কোনো ভারতীয় নাগরিককে দেশের সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড দিলে কে তাকে ক্ষমা করতে পারেন? তার অধিকার কার আছে? একটু আগে বললাম রাষ্ট্রপতি, তার কমাতেও পারেন অথবা তিনি সেটাকে মুকুবও করতে পারেন, তাই না? তাহলে রাষ্ট্রপতির ক্ষমতা কিন্তু একমাত্র রাষ্ট্রপতির কিন্তু ক্ষমতা রয়েছে, প্রধানমন্ত্রীর কিন্তু ক্ষমতা নেই। ওকে, 13 নম্বর দেখো, ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন যদি থাকে কি? যুদ্ধ অথবা যুদ্ধের ভয়, সাংবিধানিক ব্যবস্থা ব্যর্থতা, আর্থিক অস্থিরতা, না একই তিনটির মধ্যে যে কোনো একটি। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? তাহলে তিনটির মধ্যে তিনটি হবে, তাই না? যেটা আমরা পড়লাম একটু আগেই, যে তোমার তোমার আর্থিক জরুরি অবস্থা, তাই না, বা সাংবিধানিক যে অচল অবস্থা, ঠিক আছে, জাতীয় জরুরি অবস্থা। তো সঠিক উত্তর হবে অপশন ডি। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন সিতে আমি দাগ মারছি কেন আবার? এই তিনটির মধ্যে যে কোনো একটি। ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতি কার্যকাল মেয়াদ বা টার্ম কত? 5 বছর, সকলেই জানো 5 বছর। ওকে, প্রধানমন্ত্রীর 5 বছর, রাষ্ট্রপতির 5 বছর, লোকসভার যারা সদস্য মেম্বার তাদেরও কিন্তু 5 বছর। ঠিক আছে, শুধুমাত্র রাজ্যসভার মেম্বাররা কিন্তু 6 বছর করে পেয়ে থাকে। নেক্সট দেখো, 15 নম্বর প্রশ্ন দেখো, বিশেষ ক্ষেত্রে ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত কোন সম্প্রদায়ের দুজন প্রতিনিধিকে লোকসভার সংসদ রূপে মনোনীত করতে পারেন? তো সঠিক উত্তর কি হবে? অ্যাংলো ইন্ডিয়ান। এগুলো সব পড়ানো আছে, ভালো করে দেখবে, সব পড়ানো আছে এবং সবগুলো পিওকিউস এসছে। মানে কি, নোটটা এমন করে বানানো যেন তোমাদের পরীক্ষার একদম এক্সাম ওরিয়েন্টেড হয়, একদম আলাদা কোনো লেখা নেই যে এক্সট্রা পড়তে হবে, যেটা প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন দেখতে পাচ্ছ। ঠিক আছে, ভারতের রাষ্ট্রপতি নিম্নলিখিত উপায়ে নির্বাচিত হন কিভাবে? বলেছিলাম, মনে আছে? নিম্নলিখিত উপায় নির্বাচন হন, তাহলে প্রত্যক্ষভাবে প্রত্যক্ষ জনগণের দ্বারা না, কখনোই না, জনগণ কিন্তু তোমার নির্বাচন করেন না। পার্লামেন্টের 2 কক্ষ যৌথ হবে না, কি হবে? 16 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে পার্লামেন্টের উভয় কক্ষ এবং রাজ্য আইনসভা কিন্তু থাকবে। ঠিক আছে, আইনসভার উভয় কক্ষে নির্বাচিত সদস্যবৃন্দ নিয়ে গঠিত নির্বাচন সংস্থা দ্বারা কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হন। ওকে, তো 16টা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। আমি আরেকটা না তো সিরিজ করে দেবো, যেটা তোমার আরো প্রশ্ন যেগুলো বিভিন্ন রকম এক্সামে এসেছিল। এবার একটা সিরিজের মধ্যে তো সবগুলো কমপ্লিট করা সম্ভব না, যে প্রচুর প্রশ্ন রেখে দিলাম। ঠিক আছে, তো 16টা প্রশ্ন তোমরা যেন বুঝতে পারো যে কি ধরনের প্রশ্ন আসে, সেহেতু রেখেছি। তো আমি নেক্সট সিরিজে আমার মোস্ট 50 ইম্পর্টেন্ট পিওকিউস নিয়ে আলোচনা করে দেবো রাষ্ট্রপতির ওপর। ঠিক আছে, আই হোপ ক্লাসটা তোমাদের ভালো লাগলো। ঠিক আছে, তো অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। ঠিক আছে, যদি এটা ইউটিউব থেকে দেখো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।